আর কোন চ্যাপ্টার হয়নি? আপনার পরিমাপটা হয়ে গেছে, তাই তো? পদার্থের গঠন আর ধর্ম হয়নি। আর পরমাণুর গঠন ও ধর্ম রিলেটেড যে পরমাণু গঠন চ্যাপ্টার, সেটাও কিন্তু হয়নি কিন্তু, হ্যাঁ? আমি কিন্তু এবার এই পরমাণু গঠনের আমি কিন্তু প্রশ্ন করব, ঠিক আছে? এইটা আমি স্কিপ করে যাব। কেন কি এটা ফার্স্ট ইউনিট টেস্টে ছিল। যখন আবার ফাইনাল ইউনিট টেস্ট আসবে তখন আমি এখান থেকে তোমাদের পরীক্ষা নেব, ঠিক আছে? তো আপাতত আমাদের এগিয়ে যাওয়া ভালো। তো মোলের ধারণা অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। আর ২ দিন ম্যাক্স টু ম্যাক্স লাগবে হয়তো। প্র্যাকটিস করার পর আমরা চলে যাব দ্রবণ। দ্রবণ তো চ্যাপ্টারটা খুবই সহজ। আর একটু মনে রাখবে অ্যাসিড, ক্ষার, লবণ অধিকাংশই মুখস্থ করতে হবে, ঠিক আছে? মিশ্রণের উপাদানের পৃথকীকরণ তো একদমই সহজ, ঠিক আছে তো? তারপরে জল সম্বন্ধে যেমন আমরা পড়বো, হ্যাঁ? হার্ড ওয়াটার, সফট ওয়াটার, সফট ওয়াটারকে কীভাবে কি বলে উম মানে হার্ড ওয়াটারকে সফটে কীভাবে করা হয় এগুলো আমরা পড়বো, ঠিক আছে তো? জল সম্বন্ধেও পড়বো আমরা। তারপরে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? এইগুলো দেখতেই পাচ্ছ, কার্যক্ষমতা, শক্তি, তাপ, শব্দ, এইগুলো একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো যাই হোক, তোমরা পেজ নাম্বার কত? মোলের ধারণার, আচ্ছা তোমরা একটু মনে রাখবে এই পরমাণু গঠন আর মোলের ধারণা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা ক্লাস 10-এ মাধ্যমিক দেবে, আশা করি সামনে বছর করোনা প্যান্ডামিক অনেকটাই শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে তো? তাই তোমাদের যদি ২০০০ এটা হচ্ছে তোমার ২১, তো তোমাদের ২৩-এ মনে হয় মাধ্যমিক দেবে, তাই তো নাকি রে? হ্যাঁ, হ্যাঁ, তো ২৩-এ মাধ্যমিক দেবে। তো তোমরা মনে রাখবে যে এই চ্যাপ্টারের এই যে প্রথম দুটো যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? পরিমাপের এককগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এককগুলো কনভার্ট করা, এগুলো সব আমরা শিখছি এই জন্যই, যাতে মাধ্যমিকে আমরা সেগুলো করতে আমার যেন অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে পেজ নাম্বার 76 বার করো। এবার বই থেকে পড়বে। নোটস পড়া হয়ে গেছে। নোটস দেখো, নোটসের উপর আমার কোনো ভরসা নেই। আমি কিন্তু বই ভিত্তিক পড়াশোনার উপরই বেশি জোর দিতে চাই, ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে এলোমেলোভাবে ছিল, তাই আমি তোমাদেরকে এইভাবে পড়িয়েছি। চলে আসো, ঠিক আছে? প্রথমে দেখো, তোমাদের আমি দেখবে তোমাদের আমি যখন পড়িয়েছি, প্রথমে আমি তোমাদের পারমাণবিক ভর পড়িয়েছি। পারমাণবিক ভরের বিভিন্ন স্কেল, তারপরে পারমাণবিক ভর রিলেটেড গ্রাম, পরমাণু, গ্রাম, অণু, ভর, তারপরে গ্রাম পরমাণু সংখ্যা, তারপরে আণবিক ভর, গ্রাম আণবিক ভর, গ্রাম অণু সংখ্যা। তারপর তোমরা চলে গেছো অ্যাভোগাড্রো সংখ্যা থেকে, এবং অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে তোমার কি বলে অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে তোমার অন্যান্য যে রিলেটেডগুলো, মানে আণবিক ভরের সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যার কী রিলেশন আছে, গ্রাম আণবিক ভরের সঙ্গে কী, সরি, পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু, আণবিক ভর, গ্রাম অণু, এদের সঙ্গে কী রিলেটেড আছে এগুলো পড়েছি। এসটিপি এবং এনটিপি, যেটাকে প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতা বলা হয়, সেখানে গ্রাম অণুর আয়তন 22.4 লিটার হয় বা 22,400 ml হয়, এইগুলো আমরা পড়েছি। তারপর আমরা মূল কনসেপ্টে চলে গেছি, মূল পরিমাণকে বোঝায়। এবং মূলের সঙ্গেও দেখবে অণু, পরমাণু, আণবিক ভর, পারমাণবিক ভর, তারপরে গ্রাম অণু, গ্রাম পরমাণু, হ্যাঁ, গ্রাম পরমাণু সংখ্যা, গ্রাম অণু সংখ্যা, তারপরে এসটিপিতে আয়তনের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু, হ্যাঁ, মোলের সঙ্গে। আবার অ্যাভোগাড্রোর সঙ্গে রিলেটেড। এরা সবাই কিন্তু ইন্টার রিলেটেড, বিশেষ করে যৌগিক পদার্থের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা হচ্ছে মৌলিক অণু হোক বা যৌগিক অণু হোক বা আয়নীয় যৌগ হোক, এই রিলেটেড এগুলো বেশি। তো তারপরে মোলার আয়তন আমরা পড়েছি শেষ ভিডিওতে, দেখবে। তারপরে আমরা সংকেত ভর সম্বন্ধে আমরা পড়েছি, যে সংকেত ভরে আমি দেখানোর চেষ্টা করা হয়েছে যে মূলত যৌগকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে মৌলিক, এক হচ্ছে যৌগিক, ঠিক আছে তো? তারপর দেখবে যে কিছু যৌগের ক্ষেত্রে অণু থাকে, সেটা মৌল হতে পারে, যৌগ হতে পারে। আবার কিছু ক্ষেত্রে আয়ন দিয়ে গঠিত হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, Na+Cl-। তো সোডিয়াম তো
এবার আমরা সোডিয়াম ক্লোরাইডের সংকেতে কি লিখি? NaCl। দেখবে ভিডিওতে বলা হয়েছে, আমি এখানে লিখে দেখাবো না, হ্যাঁ, NaCl। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে Na প্লাস আর Cl মাইনাস থাকে এবং তারা ক্রিস্টালের আকারে থাকে, হ্যাঁ, তারা কিন্তু কঠিন পদার্থ এবং ক্রিস্টালের আকারে থাকে এবং দেখা যায় যে একটা সোডিয়াম প্লাস আয়নকে 6টা Cl মাইনাস আর একটা Cl মাইনাস আয়নকে 6টা Na প্লাস ঘিরে থাকে, এরকম তারা জোটবদ্ধ হয়ে অবস্থান করে। তো এইগুলো আমরা পড়েছি যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার করা যাবে কিনা, তখন আমরা নাকি সংকেত ভর ব্যবহার করা যাবে। তো আমরা তো মূলত আণবিক ভর বার করার সময় বা সংকেত ভর বার করার সময় সবসময় সংকেত দেখেই ভরগুলো বসাই। ক্লিয়ার হলো তো? তবু প্রশ্নটা আসে, তখন তোমাদের উত্তরটা এটাই হবে কি, যাদের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকবে তাদের ক্ষেত্রে আমরা আণবিক ভর ব্যবহার করব, আর যাদের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকবে না, মানে আয়ন নিয়ে গঠিত হবে, তাদের ক্ষেত্রে আমরা সংকেত ভর ব্যবহার করব। এই হচ্ছে মূলত বিষয়গুলো। তোমরা পুনরায় এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, কেন কি মোলের একমাত্র এই মোলের ধারণাটা নিয়েই কিন্তু সবার সমস্যা হয়। কিন্তু আমি গত 3-4 বছর ধরে আমি পড়াচ্ছি এবং আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি জেনেছি যে মোলের ধারণা নিয়ে কিন্তু অনেকের কিন্তু সমস্যা থাকে, হ্যাঁ, বুঝতে পারে না যে অ্যাভোগাড্রো সঙ্গে আণবিক ভর আয়তন কি রিলেটেড। তো এটার জন্য তোমাকে কিন্তু বারবার পড়তে হবে, বুঝতে না পারলে পুনরায় ভিডিওগুলো দেখবে। এটাই একটা সুবিধা, ভিডিও বানিয়ে দিলে এটাই সুবিধা, বারবার দেখা যায়। আর লাইভে হোক বা সামনাসামনি হোক পড়াশোনা, সেখানে একটাই হয়েছে যে একবারই পড়া হয়, পরে জিজ্ঞেস করলে আমার মনে হলো যে টাইম আছে, তাহলে ঠিক আছে বলে দিলাম, আর মনে হলো টাইম নাই আর বলে কি হবে, পরে বুঝিয়ে দেবো, এই তো হয়। যাই হোক, হ্যাঁ, চলে আসো বিষয়ে। দেখো প্রথমে 4.11 মোল অ্যাজ এ ইউনিট নাম্বার, ঠিক আছে? পরিমাপ অধ্যায়ে তোমরা জেনেছো, এই জায়গাটা দাগ দাও, SI পদার্থের পরিমাপের একক হলো মোল। দাগ দিয়েছো সবাই? পরপর বলবো, ঠিক আছে? এই জায়গাটা মুখস্থ করবে, তারপরে এইগুলো পড়বে, ঠিক আছে? যে পরিমাপ বলতে কোন ভৌত রাশির কথা বলা হয়, এগুলো পড়বে। এই উদাহরণগুলো দেওয়া আছে, দেখো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হচ্ছে, তো এখানে বলতে গেলে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম, এগুলো আমি জাস্ট এমনি পড়বে এক অণু, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। কিন্তু তবুও এখানে রিডিং মারবে, হ্যাঁ, রিডিং অবশ্যই পড়বে কিন্তু। তো এটা মূলত পড়ে নিলে তারপরে তোমরা ওপরের সমীকরণ থেকে প্রাপ্ত তথ্যগুলি দিয়ে সিদ্ধান্ত করা যায় যে, এই জায়গায় যে দেখো লাল লাল দিয়ে দাগ দিয়ে রেখেছি, এগুলো একটু পড়বে, এগুলো মার্ক করে নাও। যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী কোনো পদার্থের পরিমাণকে তার ভর অথবা অনুসংখ্যার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে, তবে কোনো রাসায়নিক সমীকরণ থেকে আমরা সরাসরি জানতে পারি যে বিক্রিয়াটিতে কোন কোন পদার্থের কতগুলি অণু বা পরমাণু অংশগ্রহণ করেছে ও বিক্রিয়ার ফলে প্রাপ্ত পদার্থের কতগুলি অণু বা পরমাণু উৎপন্ন হয়েছে। সুতরাং রাসায়নিক পদার্থের পরিমাণকে তার ভরের মাধ্যমে প্রকাশ না করে অণু বা পরমাণুর সংখ্যার মাধ্যমে প্রকাশ করে অনেক ক্ষেত্রে সুবিধাজনক। এটা পড়বে, এটা মুখস্থ করবে না, এই জায়গাটা পড়বে যাতে বুঝতে পারো। তারপরে এখানে ব্র্যাকেটে একটু দেখো মোল ব্যাপারটা নিয়ে বলেছে যে মোল শব্দটা কিভাবে এসেছে। তো এটা ইতিহাস আছে, ইতিহাসটা পড়ে শুধু লাস্টের এই জায়গাটা পড়বে। দেখো SI-তে মোল একককে MOL চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। হলো? ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার হয়েছে তো? আমি কিন্তু দ্রুততে গতিতে বেরিয়ে যাবো, হ্যাঁ, কেন কি আমাকে গোটা বইটাই দাগ দিতে হবে আজকে, তারপর আবার একটু বাইরে যাবো একটু ঘুরতে। তারপর দেখো এই জায়গাটাকে পড়বে, এই ডজন, গ্রস, এগুলো পড়ার দরকার নেই, এইখান থেকে পড়বে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন ও বিভিন্ন অবপারমাণবিক কণার সংখ্যা প্রকাশ করার জন্য মোল নামক একটি নতুন সংখ্যাগত এককের প্রবর্তন করা হয়েছে। তো এটা রিডিং মারবে, হ্যাঁ, এগুলো মুখস্থ করবে না, যেই জায়গাটা মুখস্থ করবে সেগুলো স্টার মার্কস বা ভালো করে ব্র্যাকেট করবে। তবে এইগুলো পড়বে, এক মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে ওই পদার্থের গঠনকারী উপাদান কণিকার, এইটা মুখস্থ করবে। এক মোল থেকে এইটা থেকে এইটা মুখস্থ করবে, ঠিক আছে? এটাকে আলাদা করে দাগ দেবে, ঠিক আছে? পারলে লাল পেন দিয়ে দাগ দেবে, আর বাকি যেগুলো পড়তে বলেছি সেগুলোকে পেন্সিল দিয়ে দাগ দেবে, বা তোমাদের কাছে যদি হাইলাইটার থাকে তো যেগুলো মুখস্থ করতে বলবো সেগুলোকে হাইলাইট করবে, আর বাকিগুলোকে এমনি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে। এই জায়গাটা মুখস্থ করবে, ঠিক আছে? হয়ে গেল। তারপর দেখো বলেছে এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। তারপরে এই জায়গাটা মুখস্থ করবে, মোল শব্দটি ব্যবহার করার সময় উপাদানের কণা কথা উল্লেখ করা অবশ্যই প্রয়োজন।
এটা দেখো আমি তোমাদের নোটসে পড়িয়েছিলাম যে মোল বলতে আমরা কি বোঝাবো। 1 মোল কি, হাইড্রোজেন হলে তাহলে হাইড্রোজেন, আর অক্সিজেন হলে অক্সিজেন। এইভাবেই দেখো এই উদাহরণটা দিয়ে দিয়েছে। এইটা মুখস্থ করবে, এটা মুখস্থ করবে, তার সঙ্গে এই রিলেটেড এই এক্সাম্পলটাও মুখস্থ করবে যে 1 মোল হাইড্রোজেন, ঠিক আছে তো, 1 মোল হাইড্রোজেন, অসুবিধা হচ্ছে কেন ওটা তো গিয়ে, আচ্ছা দেখো এই জায়গাটা মুখস্থ করবে। 1 মোল হাইড্রোজেন অণু বলতে 6.022 ইন্টু 10⁻23 হাইড্রোজেন, আর জলের অণু হচ্ছে 6.022, এই 1 মোল হাইড্রোজেন, এইগুলো মুখস্থ করবে এই রিলেটেড। তো আশা করি এতটা বোঝা গেল। তারপরে দেখো অর্থাৎ দিয়ে বলেছে যে মোল বলতে কি বোঝায়, এটাও পড়বে, এটাও মুখস্থ করবে, ভালো করে মুখস্থ করবে যে মোল বলতে কোনো পদার্থে সেই পরিমাণকে বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে ওই পদার্থের গঠনকারী উপাদান কণার অণু হোক, পরমাণু, আয়ন ইত্যাদি সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা সমান হয়। এরপর আইইউপিএসি যে সুপারিশ করেছিল সেটাও মুখস্থ করবে। আইইউপিএসিকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলা হয় আমার যতদূর মনে হয়, ঠিক আছে। একবার গুগলে সার্চ মেনে নেবে, আমি হয়তো ভুলও বলতে পারি, হয়তো ভুলেও যেতে পারি, বয়স হচ্ছে তো। তাহলে এই জায়গাটা পড়বে, এটা মুখস্থ করলে, এটা মুখস্থ করাবে, এখানে মুখস্থ করবে কোনো পদার্থের যে পরিমাণে পদার্থটির গঠনকারী উপাদান কণার সংখ্যা C12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণে উপস্থিত কার্বন পরমাণু সংখ্যা সমান, সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের 1 মোল বলে। মনে রাখবে 0.012 কেজি মানে 12 গ্রাম, তো এটাকে তোমরা 12 গ্রামও লিখতে পারো। তারপরে এই জায়গাটা চলে আসবে, এটাও মুখস্থ করবে, মোল সংখ্যা। কোনো নির্দিষ্ট পরিমাণ পদার্থের মোল সংখ্যা হলো ওই পদার্থে উপস্থিত উপাদান কণা, অণু, পরমাণু, আয়ন এর সংখ্যা ও অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাত। যে অনুপাতটা আমরা করিয়েছিলাম, দেখবে ভিডিওগুলোর মধ্যে পড়ার পর এগুলো পড়বে, দিয়ে রিলেট করবে, হ্যাঁ, নোটগুলো বার করবে, বার করে মোল চ্যাপ্টারটা বার করে এগুলো রিলেট করবে, ঠিক আছে তো। এই হয়ে গেল এই পাতায়, পেজ নাম্বার 76। সবার হয়েছে কমপ্লিট? সবাই নোট ডাউন করে নিয়েছো? পেজ নাম্বার 75-এ চলে আসো। এই দেখো এই জায়গাটা পড়বে, এটা মুখস্থ করবে। এই যে এসটিপি দেখো দিয়ে দিয়েছে, প্রমাণ চাপ উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থের, ঠিক আছে তো, কোনো গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা বলতে কি বোঝায়। এই চ্যাপ্টারটা অনেক কমপ্লিকেটেড, হ্যাঁ, আমি যেভাবে পড়িয়েছি ভেঙে ভেঙে সেইভাবেই পড়বে, বাকিগুলো এলাকা জুড়ে নেবে, হ্যাঁ, এবং ভালো করে পড়বে। ইকুয়াল টু দেখো এসটিপিতে গ্যাসের আয়তন, সেটা লিটার বা এমএলও হতে পারে, সেটাকে যদি লিটার হয় তাহলে 22.4 লিটার দিয়ে ভাগ করব, আর যদি এমএল হয় তাহলে 22,400 এমএল দিয়ে ভাগ করব, ঠিক আছে তো। মানে মোল সংখ্যা বার করতে গেলে আয়তন দেওয়া থাকলে কিন্তু এইভাবে মোল সংখ্যা বার করি। আর একটা জিনিস মনে মনে রাখবে, পরিমাণ দেওয়া থাকলে মোল সংখ্যা আমাকে কি করে বার করতে হয় বলতো, আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। এবার সব বারবার বলে দিচ্ছি, পরিমাণ দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে ভাগ করব। আণবিক ভর বলতে যার আণবিক ভর, যার মোল সংখ্যা চাইছে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড হোক, অক্সিজেন, ঠিক আছে। যেমন তোর ধরে নে, যেমন তোর ধরে নে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিল, তো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের যদি মোল সংখ্যা বার করতে বলা হয় না, তাহলে আমি সেটাকে কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ভর হয় 44, সেটা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে তো। তো এইভাবে আয়তন দেওয়া থাকলে আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিটারে দেওয়া থাকলে লিটার, যেমন ধরে নে 11.2 লিটার দেওয়া আছে, তাহলে 22.4 লিটার দিয়ে ভাগ করলে হাফ হয়ে যাবে, ঠিক আছে তো। আর এমএলএ দেওয়া থাকলে 22,400 এমএল দিয়ে ভাগ করবে, ব্র্যাকেট এটা লিখে নিতে হবে। এনটিপির পরিবর্তে এসটিপি ব্যবহার হয়। এনটিপি মানে হচ্ছে তোমার, এসটিপি হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর এসটিপি মোটামুটি একই ধরে নেওয়া হয়, বাংলায় যেটাকে প্রমাণ চাপ ও উষ্ণতা বলে। এটা পড়বে ভালো করে। তবে অ্যাভোগাড্রো সংখ্যা অবশ্যই এখান থেকে পড়বে। যে কোনো মৌলিক বা যৌগিক, কঠিন হোক, তরল হোক বা গ্যাসীয় হোক, ঠিক আছে তো, তো পদার্থের 1 গ্রাম অণু, আচ্ছা দেখো 1 গ্রাম অণুর দিকে ভালো করে তাকাও। 1 গ্রাম অণু যখন লিখেছে, এখানে দেখো সামান্য একটা ছোট্ট হাইফেন দিয়েছে, হ্যাঁ। তোমরা মনে রাখবে যখনই তোমরা গ্রাম অণু বা গ্রাম পরমাণু, আমি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বলছি, গ্রাম অণু বা গ্রাম পরমাণু যখনই বলা হবে, এইখানে ছোট্ট একটা হাইফেন দিতে হবে, কিন্তু তোমরা অনেক সময় দিতে ভুলে যাও, তো এইটা পড়বে, ঠিক আছে। তো যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এটা মুখস্থ করে নিলে তারপরে এটাকে
এন এ, ক্যাপিটাল এন আর সাফিক্সে এ দ্বারা চিহ্নিত করা হয়, এটাও মুখস্থ করে নেবে। এ স্ট্যান্ডস ফর অ্যাভোগাড্রো সংখ্যা আর এন মিন্স নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, এর মান কত এটা মুখস্থ করে নিলে তারপরে তোমরা এই সংখ্যার মান এগুলো সব মুখস্থ করবে। এই সংখ্যার মান চাপ উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ চাপ উষ্ণতার পরিবর্তনে পদার্থের ভর ও অনুসংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এটা আমরা জানি যে চাপ এবং উষ্ণতার পরিবর্তনে দেখবে শুধু আয়তনের পরিবর্তন হয়। আয়তন বলতে বিশেষ করে গ্যাসীয় পদার্থের আয়তনের, হ্যাঁ এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের আয়তন দেখবে চাপ ও উষ্ণতাতে পরিবর্তন হয়। যেমন চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে আর চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে, সেরকম উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে। কঠিন পদার্থের ক্ষেত্রে তোমার চাপ এবং উষ্ণতার খুব একটা প্রভাব পড়ে না। তো এখানে জন্য বলে দিয়েছে যে আর ভর অনুসংখ্যার উপর চাপ উষ্ণতার কোনো সম্পর্কই নেই। তো এই জায়গাটা মুখস্থ করবে। ঠিক আছে, উদাহরণটা দেখে নেবে। তারপরে যে কোনো এইটা মুখস্থ করবে, যে কোনো মৌলের 1 গ্রাম পরমাণুতে উপস্থিত পরমাণু সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এটা পরমাণু রিলেটেড বলেছে। হ্যাঁ, পরমাণুর ক্ষেত্রেও তো অ্যাভোগাড্রো সংখ্যা হয়। তার উদাহরণগুলো দেখে নিলে, উদাহরণগুলো তো অবশ্যই দেখতে হবে, কারণ কি এই প্রশ্নগুলো তো তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস নাও করতে পারে, কিন্তু উদাহরণ দিয়ে তো তোমাকে প্রশ্ন করতেই পারে, বাট এইগুলো জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, যে চাপ উষ্ণতা নির্ভর করবে কিনা। এবার চলে আসো, দেখো সর্বা আধুনিক মত হলো, তো এই মতটা মুখস্থ করবে যে কার্বন 12 আইসোটোপের 12 গ্রামে যতগুলি কার্বন পরমাণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এটা মুখস্থ করবে। তারপর অ্যাভোগাড্রো ধ্রুবক স্টার মার্কস দেবে। এবার মনে রাখবে একটা জিনিস, এইটা তোমাদের পড়িয়েছি কি আমি জানি না, তবে একটু মনে রাখবে যে অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু কোনো একক হয় না, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের কিন্তু একক হয়। এই দেখো, অ্যাভোগাড্রো ধ্রুবক অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাভোগাড্রো সংখ্যা বাই মোল, মানে অ্যাভোগাড্রো সংখ্যাকে মোল দিয়ে ভাগ করতে হয়, মানে প্রতি মোলের অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ, প্রতি মোল অ্যাভোগাড্রো সংখ্যা, তাই প্রতি মোল অ্যাভোগাড্রো সংখ্যাকে অ্যাভোগাড্রো ধ্রুবক বলে, খুব ইম্পর্টেন্ট। তো এর মান হচ্ছে তোমার দেখো মোল ইনভার্স। অ্যাভোগাড্রো সংখ্যা যখন লিখেছে, দেখো এই দেখো অ্যাভোগাড্রো সংখ্যা যখন লেখা হয়েছে তখন কিন্তু 6.022 ইন্টু 10⁻23 বলেছে, কিন্তু যখনই অ্যাভোগাড্রো ধ্রুবক বলেছে তখন দেখবে মোল ইনভার্স বলেছে। তাই অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হবে মোল ইনভার্স। ঠিক আছে, অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হবে মোল ইনভার্স। ঠিক আছে, এখানে দেওয়া আছে কিনা জানি না, একক হবে তোমার মোল ইনভার্স। ঠিক আছে, এ দেখো একক হবে তোমার মোল ইনভার্স। আর এইটা অবশ্যই পড়ে নেবে, এটা মুখস্থ করে নেবে যে অ্যাভোগাড্রো সংখ্যা আর অ্যাভোগাড্রো ধ্রুবকের মধ্যে পার্থক্য কী। দেখো এখানে বলে দিয়েছে, দেখো অ্যাভোগাড্রো সংখ্যা আর অ্যাভোগাড্রো ধ্রুবকের মান সব সমান হলেও দুটি একই রাশি নয়। অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক আছে। হয়ে গেল। নেক্সট চলে আসে, দেখো সংখ্যা সূচক একক রূপে মোল অথবা অ্যাভোগাড্রো সংখ্যার বিবরণ। অতটা পড়ার দরকার নেই। ঠিক আছে, তো বেকার এই জায়গাটা পড়বে না। আর এমনি রিডিং যদি তোমরা দিতে চাও তাহলে তোমরা কিন্তু দিতে পারো। হ্যাঁ, বাট অতটা তোমার সব দরকার পড়বে না। এই জায়গাটা চলে আসবে। এবার দেখো কি বলছে, ভর পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে, তো এই জায়গাটা পড়বে যে ভর পরিমাপের ক্ষেত্রে গ্রাম অপেক্ষা ক্ষুদ্রতর একক ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম ইত্যাদি ব্যবহার করি, তেমনি মোল একক প্রয়োগের ক্ষেত্রে ডেসিমোল, সেন্টিমোল, মিলিমোল, ঠিক আছে, ইত্যাদি ক্ষুদ্রতর একক ব্যবহার করা হয়। 1 মোল বলতে 10 ডেসিমোল, তারপরে 100 সেন্টিমোল আর 1 মোল মিলিমোল। এইটা খুব ইম্পর্টেন্ট জানো, অনেক সময় জিজ্ঞেস করে কি বলতো, দেখো লিখছি, দেখো জিজ্ঞেস করে 1 মিলিমোল ইকুয়াল টু কত মোল। তাহলে দেখো 1 মোল মানে 1000 মিলিমোল, তাহলে মিলিমোল হলে কি হবে, উল্টে যাবে, 10⁻³ হয়ে যাবে। এই দেখো এইটা নোট ডাউন করে নেবে। হ্যাঁ, এটা নোট ডাউন করে নেবে যে মিলিমোলটা কিভাবে লিখতে হয়। হয়েছে? তারপর দেখো চলে আসো, দেখো কি বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে অনুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র পড়া দরকার নেই, কোনো দরকার নেই অত যোগমুখ করার। তারপরে এইটা বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, এটা অবশ্য মুখস্থ করবে, আসতে পারে যে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কী। তো ফার্স্ট যে পয়েন্টটা দেখো দেওয়া আছে যে পারমাণবিক ভর আণবিক ভরের জ্ঞাত মান থেকে নির্দিষ্ট ভরের বিভিন্ন মৌল বা যৌগের পরমাণু বা অণুর সংখ্যা গণনা করা হয়। এতটা মুখস্থ করে নিলে, যেমন যেটা দেওয়া আছে উদাহরণটা দেখে নেবে। হ্যাঁ, যদি পরীক্ষায় দেয়
দুই নম্বর দেয়, তাহলে একটা পয়েন্ট লিখবে, তার সঙ্গে একটা উদাহরণ দেবে, 2 নম্বর পয়েন্ট লিখবে, তার সঙ্গে একটা উদাহরণ দেবে। হয়ে গেল এটা। এবার চলে আসো, দেখো 78 পাতায়, 78 পাতায় চলে আসো, ঠিক আছে তো? এই দেখো, তাহলে এই উদাহরণগুলো অবশ্যই দেখবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে কিন্তু, হ্যাঁ। আমি একটু বলে দিই যে 1 মোল সোডিয়াম পরমাণু ও 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু থাকে, ঠিক আছে তো? তারপর 2 নম্বর পড়বে এসটিপিতে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের অণু বা পরমাণু সংখ্যা বলা হয়। এটা আমরা সব অ্যাভোগাড্রো থেকে পাওয়া যায়, ধারণা থেকে পাওয়া যায়। এটা পড়বে, তার সঙ্গে এই উদাহরণটা দেখে নেবে। তারপরে এখানে দেখো আরও অনেকগুলো দেওয়া আছে। এই যেমন ধরে নাও কোনো ঘনত্ব, গ্রাম আণবিক ভর থেকে ওর পারমাণবিক ব্যাসার্ধ, এটা পড়া দরকার নেই, এত ডিটেলস যাওয়া দরকার নেই। 4 নম্বর পয়েন্ট পড়া দরকার নেই, 5 নম্বর পয়েন্ট পড়ার কোনো দরকার নেই। শুধুমাত্র প্রথম দুটো পয়েন্ট মুখস্থ করবে, বাকিগুলো অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে? কেন এগুলো আমাদের এখন দরকার নেই, যখন তখন যেমন দরকার পড়বে তখন 11, 12 গ্র্যাজুয়েশনে গিয়ে নিজেরাই পড়ে নেবে, ঠিক আছে? এবার চলে আসো নেক্সট, বলছে পারমাণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর। এটা নিয়ে বলার কিছু নেই। অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস। তো পারমাণবিক ভরের দেখো সংজ্ঞা দিয়ে দিয়েছে। এই দেখো পারমাণবিক ভর কেন এসছে এখানে, দেখো এগুলো একটু আলোচনা করে দিয়েছে, ঠিক আছে তো? এই দেখো পারমাণবিক ভর কেন এসছে, দেখো কি আলোচনা করেছে, দেখো পরমাণু ভর নগণ্য, এই নগণ্য ভর নিয়ে রাসায়নিক গণনা করা খুবই অসুবিধাজনক, ঠিক আছে তো? তারপরে পরমাণুর ভর প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট মৌলের পরমাণুর ভরকে একক বা প্রমাণ ধরে তুলনা অন্যান্য এগুলো ভুলভাল কথা বলেছে, যে আপেক্ষিক ভর ও বলা হয়। তো এগুলো পড়ার দরকার নেই, এগুলো জাস্ট এমনি রিডিং মারবে, রিডিং মেরে জাস্ট একটু বুঝে নেবে। আসল হচ্ছে এই যে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর, সেটা দেখো এখানে আমাদের দেওয়া আছে, দেখো হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দেওয়া আছে, খাতায় তোমাদের নোট ডাউন করা আছে, ওটাই মুখস্থ করে নেবে। এটা জাস্ট এমনি চোখ বুলিয়ে একটু ট্যালি করে মিলিয়ে নেবে, হ্যাঁ, যে হ্যাঁ আমি খাতায় এটা পড়েছি এবং এটা বইয়ে আছে, ওই জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে এই জায়গাটা দেখবে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর বা হাইড্রোজেন একটি পরমাণুর ভর। তারপর চলে আসো কার্বনের ক্ষেত্রে, কার্বনেরটাও দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে এবং সেটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর আর পারমাণবিক ভরের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে তো? তো এইগুলো দেখবে নোটের মধ্যে দেওয়া আছে, তো নোটটাতেই মুখস্থ করে নেবে যদি লিখে থাকো, আর যদি না লিখে থাকো তাহলে এখান থেকে মুখস্থ করবে আর ট্যালি করে দেখে নেবে। তারপরে এই জায়গাটা পড়বে, ঠিক আছে তো, যে হাইড্রোজেন স্কেলকে আমরা কেন ধরছি না, এটা জাস্ট তোমাদের পড়ে রাখার জন্য। এবার দেখো লেখা আছে, দেখো যে হাইড্রোজেন স্কেলে প্রাপ্ত মৌলের পারমাণবিক ভর অনেক ক্ষেত্রে ভগ্নাংশ হয়। এটা সত্যি কথা, এটা যেহেতু তোমাদের ডিটেলসে দেখানো হয়নি তাই জাস্ট এইটুকুই জানবে যে যদি হাইড্রোজেন স্কেল আমরা ব্যবহার করি তাহলে মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়। হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল হওয়ায় পারমাণবিক ভর নির্ণয়কালে সামান্য ত্রুটি বিরাট বিরাট আকার নেয়। তা স্বাভাবিক, হাইড্রোজেনই সব থেকে প্রথম মৌল আমরা ধরে থাকি, হালকা মৌল, ঠিক আছে তো? তারপরে দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেনকে স্কেলকে বর্জন করা হয়, তাহলে হাইড্রোজেন স্কেলকে বর্জন করে আমরা কোথায় চলে যাব, এই জায়গায় চলে যাব কার্বন কঠিন পদার্থ হওয়ার এর পরিবর্তে এইটা যে পরিবর্তন যে এইটা যে কার্বন কঠিন পদার্থ হওয়ায় এর সংখ্যা ও এর সংরক্ষণ ও পরিবহন সহজ, আর কার্বন 12 পরমাণু সাপেক্ষে অধিকাংশ পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা হয়। কি ব্যাপার রে, এসব আসছে আর যাচ্ছে, একটা দিনও যদি সবাই যদি ঠিকমতো করে না পড়ে তাহলে কি করে হয়, তো বিরক্তকর। এটা পড়বি, ঠিক আছে? তারপর দেখো, এটা ভালো যে ভিডিওটা রেকর্ড করে রাখছি। তারপর দেখো অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন, এটা মুখস্থ করবে, এটা তোমাদের মনে হয় করিয়ে দিয়েছি, ঠিক আছে তো? এখানে দেখো কি বলেছে, দেখো যে তোমার প্রকৃতিতে অধিকাংশ মৌলকে ওর আইসোটোপগুলি দ্বারা হিসেবে পাওয়া যায়, তাই কোনো মৌলের আইসোটোপগুলি প্রকৃতিতে যে অনুপাতে অবস্থান করে সেই অনুপাতের ভিত্তিতে গড় পারমাণবিক ভর নির্ণয় করা হয়। এর ফলে বহু সংখ্যক মৌলের ক্ষেত্রে গড় পারমাণবিক ভরের মান, ঠিক আছে, কি বলেছে, তারপরে পরের পাতায় চলে যাও, কি বলেছে, মান তোমার পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ হয়। তো এবং উদাহরণ দেখো ক্লোরিনের দিয়ে দিয়েছে, এই দেখো ক্লোরিনের, দেখো ক্লোরিনের 35, 37 দিয়েছে, তো দুটো আইসোটোপ, 35 মানে ক্লোরিনের পারমাণবিক ভর 35, আর 37 মানে তোমার হচ্ছে ক্লোরিনের দ্বিতীয় আইসোটোপের পারমাণবিক ভর 37। এবং প্রকৃতির মধ্যে দেখো 35 ক্লোরিন দেখো 75% থাকে, আর তোমার কি বলে
37টা তোমার থাকে 25% থাকে, হ্যাঁ, মানে হিসেবে দেখো দেওয়া বলছে 3:1 অনুপাত। তো সেইভাবে যদি গড় করা হয়, তো গড় করলে এইভাবে গড় করতে হবে, 75 ভাগ আছে, 100 ভাগ আমরা 100 ধরবো। তো 100-র মধ্যে 75 ভাগ হচ্ছে ক্লোরিন 35, তাই 75 ইন্টু 35, আর 37 হচ্ছে তোমার 25 ভাগ, তাহলে যোগ 25 ইন্টু 37 করে 100 দিয়ে ভাগ করে দেখো ভগ্নাংশ এসছে, এটা পড়বে। ঠিক আছে, এতটা দাগ দিয়েছো সবাই? হয়েছে? হুম। এবার চলে আয় গ্রাম পারমাণবিক ভর, এগুলো দেখ, এখানে না অনেক খিচিবিচি ছিল বলে আমি তোমাদেরকে সেভাবে নোট করে পড়িয়েছি। তো গ্রাম পারমাণবিক ভরের প্রথম সংজ্ঞাটা মুখস্থ করবে। কোনো মৌলিক পদার্থের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে গ্রাম পারমাণবিক ভর বলে, উদাহরণগুলো দেখে নেবে। তারপর দেখো অ্যাভোগাড্রোর সংখ্যার সঙ্গে কিভাবে রিলেটেড, এবং অ্যাভোগাড্রোর সংখ্যা পড়ানোর সময় কিন্তু আমি এগুলো কিন্তু রিলেট করে দিয়েছি, আর মোলের সঙ্গে রিলেট করে দিয়েছি। এটাও একবার পড়ে নেবে। আবার এটাও এখান থেকে পড়ে নেবে, কোনো মৌলিক পদার্থের 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 পরমাণুর গ্রাম এককে প্রকাশিত ভরকেই গ্রাম পারমাণবিক ভর বলে। তো এগুলো আমাদের কিন্তু করা হয়ে আছে অলরেডি, তাও এখান থেকে দেখে উদাহরণগুলো দেখে নেবে, বইয়ের ভাষাটাও জানা দরকার। তাহলে দেখো গ্রাম পারমাণবিক ভর হয়ে গেল, তবে গ্রাম পরমাণু সংজ্ঞাটা পড়বে, তার সঙ্গে উদাহরণটা পড়ে নেবে। তো গ্রাম পরমাণু কি বলেছে, কোনো মৌলের পারমাণবিক ভরকে তোমার গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে ওই পদার্থের 1 গ্রাম পরমাণু বলে। তাহলে দেখো আমি কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু বোঝাচ্ছি না, যা যা বোঝানোর কিন্তু সেগুলো সবই কিন্তু আমি ভিডিওতে বুঝিয়েছি। আমি জাস্ট তোমাদের সেই ভিডিওগুলো, সেই নোটগুলোর সঙ্গে এইখানে কিভাবে রিলেট হচ্ছে সেটাই কিন্তু তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? তো তো এইটা দেখবে, পড়বে, আর এইগুলো উদাহরণগুলো দেখে নেবে, ঠিক আছে? তারপরে তোমরা চলে যাবে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের মৌলের গ্রাম পরমাণু সংখ্যা। এই দেখো গ্রাম পরমাণু সংখ্যা আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা বলেছিলে সেদিন পড়া ধরার সময় যে ছিল না, কিন্তু এখানে আছে। দেখো তাহলে গ্রাম পরমাণু সংখ্যা বার করতে গেলে কি করতে হয়, ভর দিয়ে দেবে, ভরকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ ভাগ করতে হবে। যেমন এখানে দেখো উদাহরণ দিয়ে দেখো 7 গ্রাম নাইট্রোজেন, তো জিজ্ঞেস করবে যে 7 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা কত। তো 7কে আমরা 14 দিয়ে ভাগ করব। কেন 14 দিয়ে ভাগ করব, কেন কি 14 হচ্ছে তোমার গ্রাম পারমাণবিক ভর। এরপর এই দেখো এইখানটা তোমরা দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এখানে বিভিন্ন মৌল বলে দিয়েছে, তাদের পারমাণবিক ভর বলে দিয়েছে, তাদের গ্রাম, যদি গ্রাম পারমাণবিক ভরে যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবো, গ্রাম পরিমাণ যদি এই গ্রাম প্রদত্ত পরিমাণ মানে কি বলতো, এর পরিমাণগুলো দিয়ে দিয়েছে, হ্যাঁ, 2 গ্রাম, 12 গ্রাম, 48 গ্রাম, এই পরিমাণ দিয়ে দিয়েছে এবং জিজ্ঞেস করেছে গ্রাম পরমাণু সংখ্যা কত হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা লিখবে কিন্তু, ঠিক আছে? যে এটা মানে ভুল দিয়েছে, দেখো এখানে 2 দিয়েছে, আর এখানে গ্রাম পরমাণু সংখ্যা 1 হয়েছে, এটা 1 হবে না, এটা 2 করে দাও তো। কেন কি 2কে 1 দিয়ে ভাগ করলে তো তোমার 2 আসবে, এটা ঠিক করো, গ্রাম পরমাণু সংখ্যা করো। তারপর এটা ঠিক আছে, দেখো কার্বন 12 গ্রাম, 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়। অক্সিজেন দেখ 48 গ্রাম দিয়েছে, তো এই পরিমাণকে 16 দিয়ে ভাগ করতে হবে। এই যে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, হ্যাঁ, আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এই যে এখানে 2 গ্রাম দেওয়া আছে না, এই দিকটা তো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছিস, আসছে না? এই যে 2 দেওয়া আছে তো, এবার দেখ হাইড্রোজেনের পরিমাণ 2 বলে দিয়েছে, কিন্তু তো আহ, তার যদি গ্রাম পরমাণু সংখ্যা বার করতে হয়, তাহলে গ্রাম পরমাণু সংখ্যা বার করতে গেলে সেই 2 গ্রাম পরিমাণকে হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, মানে 1 দিয়ে ভাগ করতে হবে। তাই 2 কে আমরা 1 দিয়ে ভাগ করেছি, বুঝতে পারলি তো? কিন্তু উত্তর আসবে কি বলতো, 2 আসবে উত্তর, হ্যাঁ, এরা এখানে ভুল করেছে, তোমরা কারেক্ট করে নাও। হ্যাঁ, 2 আসবে, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 আসবে। তারপর এটা দেখ, 12কে 12 দিয়ে ভাগ করলে, এবার 48কে 16 দিয়ে ভাগ করবো, 23 23, 12কে 24 দিয়ে ভাগ করলে, এগুলো সব ভাগ করেছে, হ্যাঁ। তো এসব ভাগ করে এগুলো মানগুলো এসছে, এগুলো পড়বি ভালো করে, হ্যাঁ। তারপর আমরা যখন সামনাসামনি দেখা করব, তো আমরা কিন্তু একবার করে কিন্তু এই চ্যাপ্টার গুলো আরেকবার ঝালিয়ে নেবো, হ্যাঁ, মানে সেখানে আমরা দেখে নেবো যে কোথায় সমস্যা। আচ্ছা, তো পারমাণবিক ভর একক, অ্যাটমিক মাস ইউনিট, AMU বা ইউ, এটাও পড়িয়েছি, প্রথম লাইনটা মুখস্থ করবে, যে পরমাণুর ভর নিতান্তই কম হওয়ায় কোনো মৌলের একটি পরমাণুর ভরকে একটি ক্ষুদ্র এককের সাহায্যে প্রকাশ করা হয়, এটাকে পারমাণবিক ভর একক বলে।
ঠিক আছে, এটাকে ইংরেজিতে অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে AMU, IUPAC সুপারিশ অনুযায়ী পারমাণবিক ভর এককে AMUর পরিবর্তে ইউনিফাইড মাস বা সংক্ষেপ রূপে ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, পড়বি। দিয়ে এখানে দেখ সংজ্ঞাটা দেওয়া আছে, হ্যাঁ, তো এইটা পড়ে এই সংজ্ঞাটা মুখস্থ করে নিবি। 12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক বা 1U ধরা হয়। দিয়ে এখানে মান দিয়েছে, মানটা দেখে নিবি, 1U এর মান কত মুখস্থ করবি, আর কিভাবে বার করেছে সেটা দেখে নিবি। এটা আমরা কিন্তু করেছি, সুতরাং এটা অসুবিধা হওয়ার কথা নয়। ক্লিয়ার হলো? এটা খুব ইম্পর্টেন্ট। আর মনে হয় বেশি পাতা নেই, 2-3টে পাতা আছে, হয়ে যাবে। এখান থেকে উদাহরণটা দেখে নিবি। 80 পাতা দেখ, যে 80 নম্বর পাতায় চলে আয়। এই যে উদাহরণটা দেখ, এই উদাহরণটা দেখে নিবি। হয়েছে? এই উদাহরণটা দেখার পর এই জায়গাটা একটু পড়ে নিবি যে কি বলতে চেয়েছি। তারপর চলে আয় দেখ, আণবিক ভর ও গ্রাম আণবিক ভর, এটা আবার নতুন করে বলার কিছু নেই। আণবিক ভরের সংজ্ঞা পড়বি, উদাহরণ দেখবি, আবার সেই কার্বন স্কেলে আণবিক ভরের সংজ্ঞা পড়বি, ফর্মুলা পড়ে নিবি, এগুলো সব নোট করা আছে। গ্রাম আণবিক ভর কাকে বলে এটাও নোট করা আছে। এর উদাহরণগুলো এখান থেকে একবার করে দেখে নিবি। এই হাইলাইটেড পয়েন্টগুলো দেখ, সব হাইলাইট করা আছে, কিন্তু হাইলাইটেড পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করবি, ঠিক আছে? তারপরে যেসব মৌলের অণু একটি মাত্র পরমাণু দিয়ে গঠিত তাদের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম আণবিক ভরের মান একই হয়। এটা বলতে কি বোঝাচ্ছে বলতো? যেমন ধরে নে হিলিয়াম, এক উদাহরণ দেখ, হিলিয়াম He হয়, এবং হিলিয়ামের একটাই পরমাণু, হিলিয়াম, সোডিয়াম, এরা কিন্তু একটাই পরমাণু, হ্যাঁ। হাইড্রোজেনের ক্ষেত্রে যেমন H2 লিখি আমরা অণুর ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে আমরা O2 লিখি, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা N2 লিখি, কিন্তু হিলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, এদের ক্ষেত্রে কিন্তু 2-3 হয় না, সব এক হয়। তো হিলিয়ামের ভর যদি 4 হয়, তাহলে গ্রাম পারমাণবিক ভরও 4 গ্রাম হবে, আর গ্রাম আণবিক ভরও 4 গ্রাম হবে, ঠিক আছে? তো এইভাবেই বলতে চেয়েছে। তবে গ্রাম অণুটা পড়বি। কোনো মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে 1 গ্রাম অণু বলে। তো এইগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, এবং ভালো করেই ডিসকাস করেছি। এবং এখান থেকে সংকেতটা অর্থাৎ গ্রাম অণু সংখ্যাটা দেখে নিবি, আর তারপরে 20 একটা উদাহরণ দিয়েছে, এই উদাহরণটা চেক করে নিবি। হ্যাঁ, কস্টিক সোডা মানে হচ্ছে NaOH, 20 দিয়েছে, তো 20কে 40 দিয়ে ভাগ করলে 0.5 চলে আসে। হয়েছে কমপ্লিট এতটা। নেক্সট চলে আসে দেখো, হ্যাঁ, মোলার ভর এবং মোলার আয়তন। তো লাস্ট দুটো ভিডিওতে আমরা এই মোল নিয়ে খুব আলোচনা করেছি। তো মোলার ভর মুখস্থ করে নেবে। এই মোলার ভরের সংজ্ঞাগুলো দেখবে সব আলাদা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখবে সব ওই আণবিক ভর আর পারমাণবিক ভরের সঙ্গে রিলেটেড, হ্যাঁ। তো যাই হোক, তাও পড়বে যে কোনো পদার্থের 1 মোল অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক উপাদান কণা, যেমন অণু, পরমাণু ইত্যাদি এর ভরকে ওই পদার্থের মোলার ভর বলে। পড়ে নিলি? পড়ার পর উদাহরণগুলো, প্রত্যেকটা উদাহরণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে উদাহরণ পড়ে দিবি। আর দেখবি একক, এখানে দেখ গ্রাম মোল ইনভার্স দিয়েছে, ঠিক আছে? গ্রাম মোল ইনভার্স, এটা মনে রাখবি যে গ্রাম পারমাণবিক ভরের আচ্ছা দেখ, এখানে বলেছে যে ধাতব মৌলের ক্ষেত্রে মোলার ভরের মান গ্রাম পারমাণবিক ভরের সঙ্গে সমান। ধাতব মৌলের ক্ষেত্রে কেন বলো তো? কেন কি এরা এক পরমাণুক হয়। আর নিষ্ক্রিয় গ্যাস যারা আছে না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরাও কিন্তু এক পরমাণুক মানেই পরমাণু মানেই অণু। তো এদের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভরই হবে, ঠিক আছে? তো এবং একক হবে গ্রাম মোল ইনভার্স। তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে যে মোলার ভরের একক কি, তখন তোমরা বলবে যে মোলার ভরের একক হচ্ছে গ্রাম মোল ইনভার্স, ঠিক আছে? তো তারপরে পেজে চলে যাও, কি দিয়েছে? 81 পেজ, এখানে সমস্ত উদাহরণ দেওয়া আছে, একদম প্রত্যেকটা উদাহরণ দেখবে। আমি আশা করি এই উদাহরণগুলো নিয়ে হয়তো আলোচনা করেছি, আমার এখন মনে পড়ছে না। তোমার নোট করেছো তো, তোমরা ভালো বলতে পারবে। এখানে দেখো অণু রিলেটেড উদাহরণগুলো দিয়েছে। দেখো হাইড্রোজেন মানে H2, অক্সিজেন মানে O2, জল মানে H2O, অ্যামোনিয়া মানে NH3, ঠিক আছে? এদের ক্ষেত্রে বলছে মোলার ভর বলতে গ্রাম আণবিক ভরকে সমান ধরা হয়। তাই অক্সিজেনের মোলার ভর কত হবে? 32 গ্রাম মোল ইনভার্স। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম,
আর যেই ওখানে মোলার ভর শব্দটা ইউজ হবে তখন সেখানে 32 গ্রাম লিখবে না, 32 গ্রাম মোল ইনভার্স লিখবে। একইভাবে দেখো জলের ক্ষেত্রে আণবিক ভর অর্থাৎ গ্রাম আণবিক ভর হচ্ছে 18 গ্রাম, কিন্তু জলের ক্ষেত্রে যখনই তোমরা মোলার ভর শব্দটা ইউজ করবে তখন 18 গ্রাম মোল ইনভার্স লিখবে। একইভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও দেখবে আণবিক ভর বেরোবে 98 গ্রাম, 98 গ্রাম, কিন্তু যখনই মোলার ভর লিখবে তখন 98 গ্রাম মোল ইনভার্স হবে। বুঝতে পেরেছো তো? এই দেখো ব্র্যাকেটে করে দিয়েছে, এইটাও পড়বে কোনো পদার্থের মোল সংখ্যা কিভাবে বার করতে হয়। ভর থাকলে মোলার ভর দিয়ে ভাগ করবে। একটু বলে দিই, হ্যাঁ, মোল সংখ্যা বার করার অনেকগুলো নিয়ম আছে। ভর থাকলে মোলার ভর বা আণবিক ভর দিয়ে ভাগ করবে। আয়তন দেওয়া থাকলে এনটিপি বা এসটিপিতে 22.4 লিটার বা 22,400 ml দিয়ে ভাগ করবে। আর যদি অণু সংখ্যা দেওয়া থাকে বা পরমাণু সংখ্যা দেওয়া থাকে, বলছি শুনবে ভালো করে, যে অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা যদি দেওয়া থাকে তখন অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবে। ঠিক আছে তো? এইভাবেই কিন্তু মোল সংখ্যা বার করা হয়। তো এইগুলো যেন ভুলে না যাও, এগুলো আমরা করি। এবার মোলার আয়তন, এটা তো খুবই ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। এইটায় তোমরা ক্লাস 10-এ গিয়ে গ্যাসীয় চ্যাপ্টার, গ্যাস বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে কিন্তু এই মোলার আয়তনটা পাবে। ঠিক আছে? কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক হোক যৌগিক হোক 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তনকে মোলার আয়তন বলে। খুবই সহজ বলে দিয়েছে। কি বলেছে? চাপ এবং উষ্ণতাকে নির্দিষ্ট রাখতে হবে। মানে আমরা যদি এনটিপি বা এসটিপির কথা বলে থাকি, তাহলে এনটিপি বা এসটিপিতে চাপ হচ্ছে 1 বায়ুমণ্ডলের চাপ আর উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে তো? তাহলে নির্দিষ্ট রাখতে হবে, উষ্ণতার মানের কোনো পরিবর্তন যা না হয় আর চাপের মানেরও কোনো পরিবর্তন না হয়, দুটোই নির্দিষ্ট থাকতে হবে। কারণ কি, উষ্ণতা আর চাপের যদি তুমি পরিবর্তন করো তো দেখবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তোমার আয়তনের পরিবর্তন হয়। একটু আগেই বলেছিলাম যে কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে আয়তনের খুব একটা হেরফের হয় না, ব্যতিক্রম হচ্ছে জল। জলের ক্ষেত্রে আমরা দেখেছি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, প্রথম চ্যাপ্টারে পড়েছি। কিন্তু নর্মালি জলের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে বা কঠিনের ক্ষেত্রে উষ্ণতা ও চাপের বিশেষ কোনো প্রভাব নেই। হ্যাঁ, তাদের আয়তন বা বা ভরের খুব একটা পরিবর্তন হয় না। আয়তনের হয় কিন্তু সেটা খুবই সামান্য হয়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে আয়তন সবসময় উষ্ণতা চাপের সঙ্গে রিলেটেড। তাই উষ্ণতার পরিবর্তন আর চাপের পরিবর্তন হলেই কিন্তু আয়তনের পরিবর্তন হবে। উষ্ণতা বাড়ালে যেমন আয়তন বাড়বে, উষ্ণতা কমালে যেমন আয়তন কমবে, চাপ বাড়ালে যেমন আয়তন কমবে, চাপ বাড়ালে যেমন আয়তন চাপ কমালে যেমন আয়তন বাড়বে, আর চাপ বাড়ালে আয়তন কমবে। ক্লিয়ার হলো তো? তাই এখানে এই জন্য মোলার আয়তন বার করার সময় চাপ এবং উষ্ণতাকে নির্দিষ্ট করে রাখা হয়। তার এই জন্য নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের বলেছে, তোমার আমরা এনটিপি এসটিপি ধরবো। হ্যাঁ, তো 1 মোল বা 1 গ্রাম অণু নিতে হবে, তার পরিমাণটা তো আমাকে নিতে হবে রে বাবা। তাহলে কি পরিমাণ নেবো? সেই যে কোনো গ্যাসীয় পদার্থ হোক, সে কার্বন ডাইঅক্সাইড হলে 1 মোল মানে 44 গ্রাম, সে অক্সিজেন হলে 1 গ্রাম অণু মানে হচ্ছে তোমার 32 গ্রাম। ঠিক আছে তো? জল বা জলীয় বাষ্প নিলে 18 গ্রাম। সেই মোল পরিমাণের আয়তনকে মোলার আয়তন বলবে। ক্লিয়ার হলো? এইটা পড়বে যে মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না, উষ্ণতা ও চাপ নির্দিষ্ট থাকলে বিভিন্ন গ্যাসের মোলার আয়তনের মান সবসময় সমান হয়। এটা একদম কারেক্ট কথা। যদি যে কোনো গ্যাস নাও না কেন, যে কোনো গ্যাসের চাপ এবং উষ্ণতা যদি সমান থাকে এবং তাদের যদি 1 মোল বা 1 গ্রাম অণু নাও তাহলে তাদের আয়তনও সেম পাবে। হ্যাঁ, 1 মোল বা 1 গ্রাম অণু ভর কিন্তু আলাদা হতে পারে। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কিন্তু 44 গ্রাম আর 1 মোল অক্সিজেনের ভর কিন্তু হচ্ছে তোমার 32 গ্রাম। ভর আলাদা হতে পারে কিন্তু দুটোই কিন্তু 1 মোল, তো তাদের আয়তনও সমান হবে। তো এইটা পড়বে যে গ্যাসের মোলার আয়তনকে গ্রাম আণবিক আয়তনও বলে। এটা হয়ে গেল। এটা পড়ার পর এই জায়গাটা একটু জাস্ট এমনি দেখে নেবে যে উষ্ণতা ও চাপের পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোলার আয়তনের পরিবর্তন হয়, তাই নির্দিষ্ট উষ্ণতা ও চাপের কথা বলা হয়েছে। তার রেফারেন্সে দেখো এখানে বলে দিয়েছে, দেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আবার স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। এই জন্য বলেছি উষ্ণতা ও চাপের পরিবর্তন যদি হয় তো গ্যাসীয় পদার্থের আয়তন বা মোলার আয়তনে পরিবর্তন হবে। এবার চলে আসো, দেখো এসটিপিতে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে তো? এসটিপিতে গ্যাসের মোলার আয়তনে চলে আসো। দেখো এসটিপিতে গ্যাসের মোলার আয়তনটা মুখস্থ করবে যে প্রমাণ উষ্ণতা
ও চাপে অর্থাৎ এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তন সবসময় 22.4 লিটার হয়, বা 22,400 ml হয়, বা 22.4 ডেসিমিটার কিউব হয়। হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো তো আমরা পড়িয়েছি, এইগুলো মুখস্থ করবে, দাগ দিয়ে নাও। তারপরে দেখো এসটিপিতে গ্যাসের মোলার আয়তন, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন বলে, মানে এই আয়তনকে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন বলে। তার সঙ্গে এটা মুখস্থ করবে, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন গ্যাসের প্রকৃতি ও বা আণবিক ভরের উপর নির্ভর করে না। এগুলো হাইলাইটেড পয়েন্ট, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, এগুলো মুখস্থ করবে। তারপরে এখানে উদাহরণে চলে আসবে। হ্যাঁ, এই উদাহরণগুলোও একটু দেখে রাখতে পারো। হ্যাঁ, 2 গ্রাম হাইড্রোজেন আয়তন হচ্ছে 32 গ্রাম, তার অক্সিজেনের আয়তন হচ্ছে 18 গ্রাম। হ্যাঁ, অক্সিজেনের জলীয় 18 গ্রাম জলীয় বাষ্পের আয়তন হচ্ছে 22.4 লিটার। এগুলো পড়বে। হ্যাঁ, মানে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার, আর 32 গ্রাম অক্সিজেনেরও আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 18 গ্রাম জলীয় বাষ্প যদি নিই তারও আয়তন হচ্ছে 22.4 লিটার। কখন? যখন তারা এসটিপিতে থাকবে। ঠিক আছে তো, যখন তারা এসটিপিতে থাকবে। তো এইখানে অণুর সংখ্যার রিলেটেড দিয়ে দিয়েছে, দেখো আয়তনের সঙ্গে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা রিলেটেড, ওই সবই ইন্টার রিলেটেড। হ্যাঁ, এই উদাহরণটা অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, এই বইয়ের উদাহরণটা দেখবে। আজকে আমি এটা করিয়ে দিচ্ছি, পরের দিন আমরা 7টা বইটা দেখবো যদি এক্সট্রা কিছু থাকে। এখানে দেখো হাইড্রোজেন পারমাণবিক ভর 1 ইউ, ইউনিফাইড মাস। তাহলে আণবিক ভর হচ্ছে 2, কেন তো আণবিক ভর 2 কেন কি হাইড্রোজেন H2, নাইট্রোজেন হচ্ছে N2, অক্সিজেন O2, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার দেখো CO2। এই দেখো, এই জন্যই, এই দেখো দেখে নাও ভালো করে। হ্যাঁ, এই জন্যই তোমার ইউনিফাইড মাস, এই জন্য দেখো, এই জন্য দেখো তোমার ইউনিফাইড মাস 2U, আর নাইট্রোজেন এখানে 14 দুগুণে 28, অক্সিজেন 32। এই দেখো দিয়ে এখানে দেখো বিভিন্ন মান দিয়েছে, ভর বলে দিয়েছে 2 গ্রাম। হ্যাঁ, গ্রাম আণবিক ভর হলো 2 গ্রাম। নাইট্রোজেন হচ্ছে তোমার 28 গ্রাম, অক্সিজেন এখানে উত্তর হবে 32 গ্রাম। হ্যাঁ, আচ্ছা কার্বন ডাইঅক্সাইডে দেখো এখানে কিছু বলে দেয়নি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডে মনে রাখবে এটা হচ্ছে তোমার 44 হবে, 44 ইউ, কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছ তো, এটা 44 ইউ করবে, 44 ইউ 44 গ্রাম, 32 ইউ 32 গ্রাম। তারপর দেখো এখানে দেখো প্রদত্ত নমুনা, নমুনা মানে পরিমাণ দিয়ে দিয়েছে 8 গ্রাম হাইড্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 56 গ্রাম, অক্সিজেনের ক্ষেত্রে দেখো 4 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো 22 গ্রাম। এরা বলেছে মোল সংখ্যা বার করো, তো মোল সংখ্যা কী করে বার করবো? এই 8কে 2 দিয়ে ভাগ করব, হাইড্রোজেনের আণবিক ভর। 56কে 28 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। 4 গ্রামকে কত দিয়ে ভাগ করবো? 32 দিয়ে ভাগ করব। আর 22কে 40 দিয়ে ভাগ করব। আর অণুর সঙ্গে এসটিপিতে দেখো আয়তন চেয়েছে, ভালো মনে রাখবা। মোল সংখ্যা 4, 1 মোল মানে 22.4 লিটার। হ্যাঁ, 1 মোল বা 1 গ্রাম মানে 1 গ্রাম অণু, ভালো করে মনে রাখবে, 1 মোল বা 1 গ্রাম অণু মানে 22.4 লিটার। তো 4 মোল 4 ইন্টু 22.4 লিটার। এখানে দেখো 56 গ্রাম, তাই তো 56কে 28 দিয়ে ভাগ করলে কত আসে রে? 2 আসে, তাই না? 56কে 28 দিয়ে ভাগ করলে দেখবে এখানে উত্তর আসবে 2। এই যে কোশ্চেন মার্কে আছে না, এখানে 2 আসবে উত্তর। এখানে 56কে 28 দিয়ে ভাগ করতে হবে। এই দেখো, হ্যাঁ দেখো 56কে দেখো ভালো করে দেখো, 28 দিয়ে ভাগ 2 আসবে, এখানে 2 দিয়ে গুণ করেছে। এখানে 18 এসছে, তার মানে 1/8কে 22.4 লিটার দিয়ে গুণ করবে, দিয়ে কাটাকুটি করে মান বার করবে। এটা আর করছি না। দ্বিতীয়টা দেখো হাফ এসছে মোল সংখ্যা, হাফকে 22.4 দিয়ে গুণ করলে 11.2 আসবে। এটা করা সহজ, যেহেতু হাফ তো তাই। বুঝতে পেরেছো সবাই? 8 থেকে 24, 8 to 16, 16 যদি হয় 17, 18, 19, 20, 20, 64, 8 8 64। তাহলে এ দেখো এর উত্তরটা আমি করে দিচ্ছি, দেখো মিলাবে 8কে 16, 2.8, 8 64, এই দেখো 2.8 আসবে উত্তর। ক্লিয়ার হলো সবার? পারলে আবার ভিডিও দেখে নেবে, আমি আপলোড করে দেবো, টেনশন নেওয়া দরকার নেই। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। একটু ইংরেজি ছেড়ে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো, এসটিপিতে গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের সঙ্গে গ্রাম আণবিক ভর বা গ্রাম অণুর সংখ্যা সম্পর্ক, এগুলো সব পড়া আছে, পরপর পড়বে। এখান থেকে প্রথম লাইন পড়ে নিলে, দ্বিতীয় লাইন পড়ে নিলে, আয়তনের সঙ্গে কি সম্পর্ক আছে এগুলো পড়ে নিলে। এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক হোক যৌগিক হোক 1 গ্রাম অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 গ্রাম অণু 2 গ্রাম হাইড্রোজেন আয়তন 22.4 লিটার হবে। তারপরে তোমার এখানে দেখো 1 গ্রাম অণু হিলিয়াম বলেছে 4 গ্রাম, এরও আয়তন 22.4 লিটার হবে। 32 গ্রাম অক্সিজেন, এরও 22.4 লিটার হবে। কার্বন ডাইঅক্সাইড 44, দেখো 22.4 লিটার হবে। এগুলো সব বলে দিয়েছি। সংকেত ভর, এই দেখো সংকেত ভরটা তোমাদেরকে আমি ওখানে লিখে দিয়েছি, ওখান থেকেই পড়ে নেবে। এখান থেকে খুব একটা কিছু পড়ার দরকার নেই, তাও তোমার যদি মনে হয় এই লাইনগুলো ধরে ধরে পড়বে।
কি বলেছে? ধাতু ও অধাতুর সমন্বয়ে গঠিত যৌগগুলিকে বলা হয় আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের অণুর কোনো প্রকৃত অস্তিত্ব থাকে না, এটা এখান থেকে মুখস্থ করবে। আয়নীয় এই জায়গা থেকে মুখস্থ করবে, ঠিক আছে তো? এই জায়গা থেকে মুখস্থ করবে। এই দেখো আয়নীয় যৌগ, এইটা জাস্ট রিডিং মারবে। প্রথমটা জাস্ট মনে রাখবে যে ধাতু আর অধাতুকে মিলে আয়নীয় যৌগে। সোডিয়াম, সোডিয়াম ধাতু, তাই সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন বর্জন করেছে, ক্যাটায়ন হয়েছে। আর ক্লোরিন দেখো অধাতু, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সেল মাইনাস, দেন Na প্লাস সেল মাইনাস হয়েছে, দিয়ে ধাতু অধাতু মিলে হচ্ছে তোমার আয়নীয় যৌগ, ঠিক আছে তো? তা আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকে না, তাই আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর ব্যবহার করা হয়। তারপরে লাইনটা পড়বে, আয়নীয় যৌগের সংকেতের এককের অন্তর্ভুক্ত পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফলই হলো ওই যৌগের সংকেত ভর। মানে এই যে NaCl, এর N হচ্ছে 23 আর Cl হচ্ছে কত 35.5, তো দুটোকে যোগ করে নিলে যে ভরটা দাঁড়াবে সেটাই হবে সংকেত ভর। ওইটাই কিন্তু এখানে দেখো বলতে চেয়েছে। ক্লিয়ার হলো তো? এটা পড়ে নেবে, উদাহরণগুলো দেখে নেবে। এই যে এক একজনকে 6টা করে ঘিরে রাখে, এই যে এই জায়গাটা আমি বলেছিলাম সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো আয়নগুলি পরস্পর ঘিরে ত্রিমাত্রিকভাবে সজ্জিত থাকে। প্রতিটি সোডিয়াম আয়নকে ঘিরে থাকে 6টি Cl মাইনাস আয়ন, প্রতিটি Cl মাইনাস আয়নকে ঘিরে থাকে 6টি Na প্লাস আয়ন। যৌগটিকে Na প্লাস Cl মাইনাস বা সংক্ষেপে NaCl এর সংকেতের সাহায্যে প্রকাশ করা হলেও একে সংকেত কখনোই একটি অণু বোঝায় না, তাই NaCl এর সোডিয়াম ক্লোরাইডের একটি সংকেত একক। এইভাবে একটি আয়নীয় যৌগের, যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত বলে দিয়েছে। স্বাভাবিকভাবে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর বলে কিছু নেই, তো NaCl এর ক্ষেত্রে দেখো দিয়ে দিয়েছে। দেখো সংকেত ভর মানে এই সোডিয়ামের পারমাণবিক ভর, ক্লোরিনের পারমাণবিক ভর দিয়ে যোগ করে দিয়েছে। পরীক্ষায় জানো, পরীক্ষায় প্রশ্ন কি আসে বা আসে, পরীক্ষায় প্রশ্ন আসে যে সোডিয়াম ক্লোরাইডের, হ্যাঁ, আণবিক ভর তোমার 58.5 বলবো কি বলবো না? তখন তোমরা বলবে যে সোডিয়ামের আণবিক ভর 58.5 বলবো না। তখন জিজ্ঞেস করবে উত্তরে কেন বলবে না? তখন বলবে যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নীয় যৌগ, এবং আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা জানি অণুর কোনো অস্তিত্ব থাকে না, তাই এখানে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর ব্যবহার করা হয়। অতএব সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর হবে 58.5, আণবিক ভর নয়। দিয়ে এই উদাহরণগুলো দেখে নেবে। গ্রাম সংকেত ভর, গ্রাম সংকেত একক, এগুলো সবই গ্রাম অণু আর ওই গ্রাম পরমাণুর মতনই। হ্যাঁ, এই জায়গাটা মুখস্থ করবে, ঠিক আছে? গ্রাম সংকেতের মুখস্থ করবে, ফর্মুলা দেখবে, দেখো ফর্মুলা দেখবে, এগুলো দেখে নেবে, উদাহরণগুলো দেখে নেবে, এগুলো সবই সেম আছে। হ্যাঁ, খুব একটা পার্থক্য কিছু নেই। একটা উদাহরণ দিয়েছে, দেখে নিবি। তারপর লাস্ট দেখো, এই দেখো এখানে বিভিন্ন সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে? এই দেখো মোল সংখ্যা, এবার মোল সংখ্যা থেকে হচ্ছে হয়েছে পদার্থের ভর। তাহলে পদার্থের ভর কি করে বার করব? আণবিক ভর বা পারমাণবিক ভরকে মোল সংখ্যা দিয়ে গুণ করব, আবার ভাগ করলে মোল সংখ্যা পাবো। এইটাও দেখে নিবি। দেখ, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মোল সংখ্যা গুণ করলে কণার সংখ্যা বেরিয়ে আসে, অণু পরমাণু আয়ন। আর সোডিয়াম অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা ফিরে আসে। এই আয়তন গুণ ভাগ এগুলো এতটা দেখে নিবি, ঠিক আছে? এতটাই থাকলো। তোমাদের সামনের দিন 7টা বই আমি করিয়ে দেব, এবং 7টা বই করার পর আবার এই এক্সাম্পলগুলো করব, তারপরে বইয়ের প্রশ্নগুলো করব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রইলো, টাটা, বাই বাই। অফ করলাম।